নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 9ই ফেব্রুয়ারি শুক্রবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে পাকিস্তানে 101টা আসনের ফলাফলের মধ্যে 41টা আসনে জয়ী হয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র বা নির্দল প্রার্থীরা। গণনা এখনো চলছে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, পঞ্চম রিজার্ভ পদাতিক ডিভিশনকে সরিয়ে নেওয়ার পর গাজা থেকে আর একটা ব্রিগেড প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইয়েমেনের সামরিক অভিযানের ফলে একটা ব্রিটিশ যুদ্ধজাহাজ লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হওয়ার পর ইয়েমেন বলেছে সমস্ত বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য করা হবে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির কাছে একটা বার্তা পাঠিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ। মাস্টার স্ট্রোক নরেন্দ্র মোদীর একসঙ্গে ভারতরত্ন পাচ্ছেন 3 জন, নরসিমা রাও, চরণ সিং এবং বিজ্ঞানী স্বামীনাথন। জনমোহিনী মমতা লক্ষ্মীর ভান্ডার বেড়ে 1000 টাকা, শুরু হচ্ছে 50 দিনের কাজ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। পাকিস্তানে 101টা আসনের ফলাফলের মধ্যে 41টাতে জয়ী ইমরান সমর্থিত স্বতন্ত্ররা। গণনা চলছে। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এখনো পর্যন্ত 101টা আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 41টা আসনে জয়। তাদের বেশিরভাগই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এমন হিসাব দেয়া হয়েছে, তবে স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ 106টা আসনের হিসাব দিয়েছে। এর মধ্যে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 47টা আসনে জয়ী হয়েছেন বলে তাতে জানা যাচ্ছে। আইনি প্রতিবন্ধকতার কারণে ইমরানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসাবেই নির্বাচনে অংশ নিয়েছেন। পাকিস্তানে জাতীয় পরিষদে 266টা আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তদের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ায় একটা আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই, তাই গতকাল ভোট হয়েছে 265টা আসনে। ডনের খবরে বলা হয়েছে কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার 134টা আসনে জিততে হবে। তবে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানে এবার কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ী কে হবেন তা নিয়ে বিশ্লেষকরা এখনো স্পষ্ট করে আভাস দিতে পারছেন না। এমনকি এতটা বিলম্বে নির্বাচনের ফলাফল ঘোষণার নজির পাকিস্তানে বিরল। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর জেরে করাচি স্টক এক্সচেঞ্জের সূচক এবং পাকিস্তানের সার্বভৌম বন্ডের দাম পড়ে গিয়েছে। বিলম্বে ফলাফল ঘোষণা শুরুর বিষয়ে জানতে চাইলে পাকিস্তান নির্বাচন কমিশনের বিশেষ সচিব জাফর ইকবাল রয়টার্সকে বলেছেন ইন্টারনেট ইস্যুতে ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে, তবে বিস্তারিত কোনো ব্যাখ্যা তিনি দেননি। এর আগে গতকাল ভোট গ্রহণের দিনে পাকিস্তান জুড়ে বন্ধ রাখা হয়েছিল মুঠোফোন পরিষেবা। দেশটার অনেক অঞ্চলে ইন্টারনেট বন্ধ থাকা কিংবা গতি কম থাকার খবরও জানা গিয়েছিল। নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ নেয় দেশটার সরকার। তবে আজ শুক্রবার পাকিস্তানে মুঠোফোন পরিষেবা চালু রয়েছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা নওয়াজ শরীফকে সমর্থন দিচ্ছে পাকিস্তানের ক্ষমতাধর হিসেবে পরিচিত সামরিক বাহিনী। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের ইতিহাসে বেশিরভাগ সময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনা সমর্থিত সরকার দেশ শাসন করেছে। পঞ্চম রিজার্ভ পদাতিক ডিভিশনকে সরিয়ে নেওয়ার পর গাজা থেকে আরেকটা ব্রিগেড প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকা থেকে তার আরেকটা ব্রিগেড প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে এটা গাজার খান ইউনিস শহর থেকে তার ইঞ্জিনিয়ারিং কমব্যাট ব্যাটালিয়নের 271 ব্রিগেডকে প্রত্যাহার করে নিয়েছে। ওই ব্রিগেড খান ইউনিস এবং এর আশপাশের এলাকায় কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছে। ইসরায়েলি সামরিক রেডিও এর আগে জানিয়েছিল গাজা উপত্যকা থেকে সম্প্রতি পঞ্চম রিজার্ভ পদাতিক ডিভিশনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে খান ইউনিস শহরে এখনো ইসরায়েলের 646 প্যারাট্রুপার ব্রিগেডকে মোতায়েন করে রাখা হয়েছে।
গাজা উপত্যকার গণহত্যায় সরাসরি জড়িত একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা একথা স্বীকার করেছেন যে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে চরম কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো 2023 সালের 7ই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক অভিযান চালায়। তাদের অভিযানে শত শত ইসরায়েলি সেনা নিহত হয়। প্রতিরোধ যোদ্ধারা কয়েকশো ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে আসে। 7ই অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর 27শে অক্টোবর থেকে উপত্যকায় স্থল অভিযান শুরু করে দখলদার শক্তি, যা এখনো চলছে। ইসরায়েলের পাশবিক গণহত্যা অভিযানে এখনো পর্যন্ত প্রায় 28,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী এবং শিশু। ইয়েমেনের সামরিক অভিযানের ফলে একটা ব্রিটিশ যুদ্ধজাহাজ লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হওয়ার পর ইয়েমেন বলেছে সমস্ত বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য করা হবে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ আলী আল হুথি বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এর একদিন আগে ব্রিটিশ গণমাধ্যম প্রকাশিত খবর থেকে জানা যায়, 3বার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS ডায়মন্ড লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হয়। লন্ডনের পক্ষ থেকে ডায়মন্ডকে প্রত্যাহার করে নেওয়ার যদিও কোনো কারণ ঘোষণা করা হয়নি, তবে শুধু বলা হয়েছে এটাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বলেছে HMS ডায়মন্ডকে নতুন করে সশস্ত্র করার পর এটাকে আবার লোহিত সাগরে ফেরত পাঠানো হবে। ইয়েমেনের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দৃশ্যত দেখা যায় যে লোহিত সাগরে থাকা অবস্থায় ওই যুদ্ধজাহাজে একটা ক্ষেপণাস্ত্র আঘাত আনছে, তবে ঠিক কবে এই ঘটনা ঘটেছে তা বলা হয়নি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির কাছে একটা বার্তা পাঠিয়েছেন সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ। ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করার সময় এই বার্তা পৌঁছে দেন। গাজা পরিস্থিতিতে প্রেসিডেন্ট রাইসি সৌদি রাজার কাছে এর আগে যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাবে এই বার্তা পাঠানো হয়েছে। এর পাশাপাশি ইরানের 45তম বিপ্লব বার্ষিকীতে সৌদি রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। মাস্টার স্ট্রোক নরেন্দ্র মোদীর একসঙ্গে ভারতরত্ন পাচ্ছেন 3 জন, নরসিমা রাও, চরণ সিং এবং বিজ্ঞানী স্বামীনাথন। শুক্রবার টুইট করে এই খবর জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে ভারতরত্ন পাচ্ছেন 3 জন, 2 প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং এবং PV নরসিমা রাওয়ের পাশাপাশি দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বিজ্ঞানী MS স্বামীনাথনকেও। শুক্রবার টুইট করে এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের মতে লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণা আসলে মোদীর মাস্টার স্ট্রোক। ভারতের ইতিহাসে যোগ্য অথচ ব্রাত্যদের হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিয়ে পক্ষপাতিত্বের বদনাম ঘোচালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমা রাও। আর্থিক উদারীকরণের মাধ্যমে আধুনিক ভারতের অর্থনীতিকে নয়া দিশা দেখিয়েছিলেন নরসিমা রাও, এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের অনেকেই। কিন্তু কংগ্রেস থেকে প্রাপ্য সম্মান তিনি পাননি। একাধিকবার এই কথা শোনা গিয়েছে মোদীর মুখে। অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হলে চৌধুরী চরণ সিং এর আমলে কৃষকদের জন্য নানা সংস্কার করেছিল কেন্দ্র, কিন্তু সেভাবে তিনিও স্বীকৃতি পাননি। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং জনতা দলের 2 প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার কথা জানালেন নরেন্দ্র মোদী। 2 পূর্বসূরির অবদান নিয়ে বিস্তারিত লিখেছেন টুইটে। কেবল প্রধানমন্ত্রী হিসাবে নয়, নিজেদের রাজ্যে মন্ত্রী থাকাকালীন কিভাবে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন 2 নেতা, সেই কথাও উঠে এসেছে নরেন্দ্র মোদীর টুইটে। উল্লেখ্য, শোনা যাচ্ছে NDA-তে যোগ দিতে চলেছে চরণ সিং এর নাতির দল RLD। সেই জল্পনার পরেই ভারতরত্ন পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। খবর পেয়েই RLD প্রধান জয়ন্ত চৌধুরী বলেছেন হৃদয় জিতে নিয়েছে। 2 প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়াও ভারতরত্ন দেওয়া হবে বিজ্ঞানী MS স্বামীনাথনকেও। সবুজ বিপ্লবের জনক বলেই এই কৃষি বিজ্ঞানীকে চেনেন অনেকে। ভারতের কৃষি ব্যবস্থাকে আমূল বদলে দিতে স্বামীনাথনের অবদানকে স্বীকৃতি দিতেই ভারতরত্ন দেয়া হবে। জনমোহিনী মমতা, লক্ষ্মীর ভান্ডার বেড়ে 1000 টাকা, শুরু হচ্ছে 50 দিনের কাজ। মোদী সরকার 2047 সালের কথা ভাবে, সেই মতো প্রতিশ্রুতিও দেয় বাজেটে। আর তিনি ভাবেন আজকের কথা, মানুষের রুটি রুজির কথা, আর সেই অনুযায়ী শুধু প্রতিশ্রুতি দেন না, বাস্তবায়নও করে দেখান। আগাম আভাস দিয়েছিলেন বাজেটে চমকে যাবেন সবাই। বৃহস্পতিবার সত্যি সত্যি চমকে যাওয়ার মতো বাজেট প্রস্তাব বিধানসভায় পেশ করিয়ে সে কথাই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারে দ্বিগুণ অনুদান, জব কার্ড হোল্ডারদের জন্য 50 দিনের কাজ, আলু চাষিদের শস্য বীমার প্রিমিয়াম মকুব, স্ট্যাম্প
ডিউটিতে ছাড়, 5 লক্ষ সরকারি নিয়োগ, কি নেই সেই প্রস্তাবে। সব মিলিয়ে আগামী 2024-25 আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক কথায় তা জনমোহিনী। চরম কেন্দ্রীয় বঞ্চনা। হাজার আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি পিছিয়ে আসেননি, বরং মূল্যবৃদ্ধির এই আবর্তে সাধারণের হাতে নগদের যোগান বাড়ানোর যে ফর্মুলা দিচ্ছেন অর্থনীতিবিদরা, তাও মান্যতা পেয়েছে মা মাটি মানুষ সরকারের এই বাজেটে। সামাজিক সুরক্ষা খাতে 2 হাতে বরাদ্দ বাড়িয়েছে মমতা সরকার। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটে সব থেকে জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নে। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান 500 থেকে বেড়ে হচ্ছে 1000 টাকা। তফসিলি জাতি উপজাতি মহিলা এখনই এই খাতে 1000 টাকা পান, তা বেড়ে হয়েছে 1200 টাকা। এর জন্য বাড়তি 12,000 কোটি টাকার দায়ভার চাপছে পশ্চিমবঙ্গ সরকারের কাঁধে। পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছে। 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে জব কার্ড হোল্ডারদের মজুরি বাবদ 3700 কোটি টাকা চলতি মাসেই মিটিয়ে দেবে রাজ্য সরকার। পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে 50 দিনের কাজের গ্যারান্টির কর্মশ্রী চালুর কথাও ঘোষণা করা হয়েছে বাজেটে। এছাড়া রয়েছে ক্ষুদ্র শিল্পে উৎসাহ দিতে উদ্যোগপতিদের জন্য কোনো রকম জামানত ছাড়া 100% ঋণ, মৎস্যজীবীদের জন্য নয়া প্রকল্প সমুদ্র সাথী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশের 1000 টাকা সাম্মানিক বৃদ্ধি, সরকারি দপ্তরের 5 লক্ষ পদে চাকরির মতো আর্থ সামাজিক স্তরে প্রশংসাযোগ্য পদক্ষেপ। অনলাইনে পড়াশোনার জন্য এবার একাদশ শ্রেণী থেকে পড়ুয়াদের ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি দেওয়ার ঘোষণা করে গেরুয়া শিবিরের সঙ্গে নিজেদের ফারাক বুঝিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 3,66,116 কোটি টাকার যে বাজেট এদিন পেশ করা হয়েছে, তাতে আর্থিক ঘাটতির পরিমাণ মাত্র 7 কোটি টাকা। কেন্দ্রীয় বঞ্চনার সব থেকে বড় শিকার গ্রাম বাংলার অর্থনীতি। বাজেট পর্বে তার হাল ফেরানো নিয়ে চর্চা ছিল তুঙ্গে। জল্পনা সত্যি করে 100 দিনের কাজের পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিত উপভোক্তাদের কথাও উঠে এসেছে চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আর 1 মাস অপেক্ষা করবে রাজ্য সরকার। তার মধ্যে কেন্দ্র টাকা না মেটালে 11 লক্ষ উপভোক্তাকে রাজ্যের কোষাগার থেকেই অর্থ বরাদ্দ করা হবে। বিরোধীরা অবশ্য বলছে এটা ধারের টাকার বাজেট, দেউলিয়া হবে রাজ্য, যদিও প্রস্তাবে রাজস্ব বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। দিনের শেষে দৃশ্যত তৃপ্ত মমতার কথায় এটা সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের বাজেট।